লেখিকা অনিন্দিতার লক্ষ্মী। মাত্র দুটো শাড়ি তো চেয়েছে নন্দিনী, তুমি এমন বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছো যেন তোমার বাবার দেওয়া বিয়ের গয়না চেয়ে বসেছে। ওই তো একটা মাত্র বোন মৃদুলের, ছোট থেকে দাদার কাছে কত শত আবদার করেছে, সব আবদার সে হাসি মুখে মিটিয়েছে, কখনো বেজার হতে দেখিনি। আর তুমি দুদিন মাত্র বিয়ে করে এসেই, এই জন্যই মৃদুলকে বারবার বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না, ওই সব মেয়েরা বড্ডই স্বার্থপর হয়, তার চেয়ে আমি পছন্দ করে দেব, দেখবি কেমন সবার সঙ্গে মানিয়ে নিয়ে সুখে সংসার করে। কিন্তু ছেলে শুনলে তো, এখন দিন পাল্টেছে, সংসারে মায়েদের গ্রহণযোগ্যতাও। বিয়ের পর থেকে এই কথাগুলোই শুনে যাচ্ছে প্রজ্ঞা। একটু এদিক ওদিক হলেই ভদ্রমহিলা কথাগুলো শোনান, অথচ গোটা সংসারের রাশ নিজের হাতে ধরে রেখেছেন। কে কি করবে, কোথায় যাবে, সব তাকে জানাতে হবে। আজ যে একমাত্র জামাই এসেছে বলে রান্নাটা বাড়ির বউকেই করতে হবে, সেটাও ওনার সিদ্ধান্ত। এটা সত্যি যে রান্নাটা সে ভালো পারে, কিন্তু তা বলে একেবারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া মানতে পারে না সে। কে বলবে মাত্র 6 মাস তার বিয়ে হয়েছে। ননদ নন্দিনী তার থেকে বয়সে বছর দুয়েকের বড়, বিবাহিতাও বটে, কিন্তু বাপের বাড়িতে এসে এমন ভান করে যেন সে 5 বছরের কচি খুকিটি। প্রজ্ঞা ভাবছিল কোন কুক্ষণে শাশুড়িকে সে নতুন শাড়ি কেনার কথা বলেছিল। অবশ্য না বললে ঠিক খুঁজিয়ে জেনে নিতেন। কপাল করে একটা শ্বশুর বাড়ি পেয়েছে বটে। উফ, শখের শাড়িগুলো একবার গায়ে পর্যন্ত তোলেনি। খুব পছন্দ করে নিজের জন্য বুটিক থেকে দুটো শাড়ি কিনেছিল প্রজ্ঞা। গোল পার্কের কাছে এই বুটিকটা নতুন হয়েছে, কালেকশনও বেশ ইউনিক, মালিক দয়। শাড়ি কেনার সূত্রে সেদিনই আলাপ হয়েছে। একজন অবাঙালি রিচা কুমারী, আরেকজন বাঙালি মন্দিরা সেনাপতি, দুজনে মিলে ভালোবেসে খুলেছে অপরূপা। শাড়িগুলো বেছে নেওয়ার পর তারা তার পছন্দের তারিফ করেছে। শুধু তাই নয়, জানিয়েছে বুটিকে নিউ কালেকশন এলে তারা প্রজ্ঞাকে কোনো মারফত ইনফর্ম করবে। সত্যি বলতে কি, শাড়ি পরতে প্রজ্ঞা ভালোবাসে, ভালোবাসে মানে একটু বেশি ভালোবাসে। কলিগরা প্রায়ই বলে তার শাড়ির কালেকশন ইউনিক, কোথা থেকে কেনে জিজ্ঞেস করে। কেউ কেউ তো শাড়ি কেনার সময় তাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। সময় থাকলে সেও যায়, কিন্তু সংসার সামলে সব সময় পেরে ওঠে না। শুধু শাড়ি নয়, সেই সঙ্গে মানানসই গয়নাও পছন্দ করে কেনে সে। সঙ্গের ব্লাউজটা বানায় মনের মতো করে। নিজে চাকরি করে, কাজেই সাধের সঙ্গে খুব একটা আপোষ করে চলতে হয় না। আর সাধ কি বা তার? ওই কয়েকটা শাড়ি বই তো নয়, মাছের পিঠগুলো উল্টে দাও এবার, পুড়ে যাবে যে। কাজের সময় মন যে কোথায় থাকে কে জানে। দুটো তো মোটে শাড়ি, আর মেয়েটাও হয়েছে তেমনি। তোকে কি মা বাবা কিছু কম দেয় যে বৌদির জিনিসে হাত দিতে গেছিস? আজই নন্দিনীকে বলে দেব যেন তোমার শাড়ি ফেরত দিয়ে দেয়। কথা শেষে মুখ ঘুরিয়ে চলে যেতে যান কল্যাণী। ফেরত দিতে হবে না মা, আস্তে করে বলে প্রজ্ঞা। দিদির পছন্দ যখন উনিই রাখুন। আসলে শাড়ি দুটো খুব পছন্দ করে কেনা তো, তাও যদি মন থেকে দিতে পারতে। আর পছন্দ করে কেনা তো তাতে কি হয়েছে, আরও দুটো ওখান থেকে পছন্দ করে কিনে নিও। আমি মৃদুলকে বলবো টাকা দিয়ে দিতে। আর আজকে রান্নাটা দয়া করে মন দিয়ে করো, ছুটির দিন, বাড়িতে জামাই এসেছে, পরিবেশনের সময় যেন মান সম্মান বাঁচে। চাকরি করে তো আর রান্নাঘরে ঢোকার সময় হয় না। কতবার বললাম বিয়ের পর চাকরি ছেড়ে মন দিয়ে সংসার করো, তা শুনবে কেন? ঘরে থাকলে যে সংসারের কাজ করতে হবে, তার চেয়ে বাইরে ঘুরে বেড়ানো ভালো। সেন বাড়ির বউ হয়ে এসে থেকে প্রজ্ঞা দেখেছে এদের টাকার বড্ড অহংকার। বড় বাজারে 3টে চালু সোনার দোকানের অহংকারে শাশুড়ির মাটিতে পা পড়ে না। কিছু হলে দিব্যি বলে দেন, অত চিন্তার আছেটা কি, টাকা দিয়ে দেব। যেমন আজ তাকে বললেন, টাকায় কি সব হয়? প্রজ্ঞা কিভাবে বোঝাবে বুটিকের ইউনিক কালেকশন মানে একটাই, টাকা দিলেও তার জোড়া মেলে না। তার পছন্দের শাড়ি দুটো ভাবতেই প্রজ্ঞার কান্না পাচ্ছে। কিন্তু কাদার সময় কই তার? এখনো যে রান্না বাকি। আশীর্বাদের দিন শাশুড়িমা কল্যাণী গায়ে দামি শাড়ি জড়িয়ে, সোনা হীরের রকমারি গয়না পরে, তার বাড়ির লোকজন আত্মীয় স্বজনদের সামনে সবুজ ভেলভেটের বাক্সটা মেলে ধরে বলে উঠেছিলেন, 7 নড়ি। দেখেছেন কখনো?
বনেদি বড়লোক ছাড়া এসব চোখেও দেখবেন না। সেদিন সবাই সাতনড়ির জৌলুসে মুগ্ধ ছিল। শুধু সেজপিসি ঠাম্মা প্রজ্ঞাকে আড়ালে ডেকে বলেছিলেন, এ বাড়িতে বিয়ে করলে বংশমর্যাদার গল্প শুনতে শুনতে গোটা জীবন কেটে যাবে, তবু গল্প শেষ হবে না। কথাটা মিথ্যে নয়, আজ বিলক্ষণ বোঝে সে। আসলে সেজপিসি ঠাম্মা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছিলেন। তিনিও যে বাগবাজারের বনেদি দত্ত বংশের বউ ছিলেন, ওই একই জ্বালায় তাকেও জীবনভর জ্বলতে হয়েছে। রাত্রিবেলা দোকান থেকে ফিরে মৃদুল বলল, কি সকাল থেকে শাড়ি শাড়ি নিয়ে ঝামেলা করেছো বলো দেখি? বনু তোমার দুটো শাড়ি নিয়েছে তো হয়েছে কি, কিনে নিও আবার। জানোই তো আমার বনুটা একটু আহ্লাদি, বিয়ের আগে থেকেই তো তুমি জানতে। প্রজ্ঞা বলতে পারল না জানা আর মানার মধ্যে অনেক ফারাক, আর সমস্যাটা সেখানেই। মৃদুল স্ত্রীর দিকে লক্ষ্য করল না, সে নিজের মনেই বলে যাচ্ছিল, তোমায় কি আমি কম শাড়ি দিই? কত টাকা লাগবে কাল সকালে চেয়ে নিও। কথা শেষে বিরক্ত মুখে বারান্দায় চলে গেল সে। সিগারেটের কটু গন্ধ ভেসে এলো প্রজ্ঞার নাকে। মৃদুল আজ আবারও সিগারেট ধরিয়েছে। পরের দিন স্কুল থেকে ফেরার পথে মায়ের কাছে চলে গেল প্রজ্ঞা। শ্বশুর বাড়িতে কিছু বলেনি আগে থেকে। কালকের ঘটনায় মনটা বিক্ষিপ্ত হয়ে আছে, কোথাও তো গিয়ে মনটাকে হালকা করতে হবে। সে ভেবেছিল একমাত্র মেয়ের কষ্টটা মা অন্তত বুঝবে, কিন্তু কোথায় কি। গোটা বিষয়টা শুনে আলগা হেসে উড়িয়ে দিয়ে বলল, কাল থেকে তুই কিনা এই নিয়ে কষ্ট পাচ্ছিস? সংসার করতে গেছিস, সেখানে এটা কিনা একটা বিষয় হলো? অমন কত দামি শাড়ি আমি তোর দুই পিসিকে দিয়ে দিয়েছি, আর কি কেনা হয়েছে? হয়নি। শুধুই বা শাড়ি কেন? একবার তো তোর বাবা অ্যানিভার্সারিতে আমার জন্য পছন্দ করে নামি দোকান থেকে ঝকঝকে সোনার দুল নিয়ে এলো। তোর ঠাম্মার কথা মতো সবার সামনে বাক্স খুলতে হলো। তারের কাজ দেখেই তোর ছোট পিসির পছন্দ হয়ে গেল। অন্য কোনো দুল নয়, ওই দুলটাই চাই তার এক্ষুনি। সঙ্গে সঙ্গে তো ঠাকুমার হুকুম হলো, একটাই তো দুলের ব্যাপার, দিয়ে দাও বৌমা। বোঝই তো ও বাড়ির ছোট মেয়ে, একটু আহ্লাদি। ছোট থেকে সবার ভালোবাসা পেয়ে এসেছে তো। মন খারাপ করো না, বাবু তোমায় আবার নতুন দুল এনে দেবে। দেওয়ার আগে তোর বাবার দিকে আর চোখে একবার তাকালাম, দেখলাম সেও মাথা নেড়ে সায় দিচ্ছে। মুখে অবশ্য বলছে না কিছুই, বুঝলাম মৌনং সম্মতি লক্ষণম। ছোটর দিকে দুলের বাক্স বাড়িয়ে দিলাম, সে খুশি হয়ে নিয়ে নিল। একবারও ভাবলো না আমার কেমন লাগবে। দুলটা আমারও যে পছন্দ হয়েছিল। পরবর্তী সময়ে তোর বাবার আর নতুন করে দুল কেনার কথা মনে ছিল না, আমিও মনে করাইনি। কি লাভ বল দেখি? তাও তো বলবো আমাদের মৃদুল অনেক ভালো ছেলে, সঙ্গে সঙ্গে তোকে টাকা দেবে বলেছে নতুন দুটো শাড়ি কিনে আনার জন্য। তাতে কি হলো মা? আমার কালকের কষ্টটা কি আনন্দে বদলে গেল? টাকা দিলেই বুঝি সব ক্ষত মুছে যায়? সেদিনের ঘটনায় তুমি কি এখনো বাবাকে ক্ষমা করতে পেরেছ? নাকি নতুন সোনার দুল গড়িয়ে দিতে বলেছ? কেন বলনি বলো? কারণ তোমার মনে হয়েছে সেদিন বাবার অন্তত একবার প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু করেনি। মায়ের আদর্শ ছেলে হয়ে বোবা সেজে দাঁড়িয়েছিল। ওই দুটো শাড়ি আমার ভীষণ পছন্দের ছিল মা, অন্য কারণ নয়, নিজের টাকায় কেনা। কেন আমি খামোখা সব মেনে নিতে যাব? কেউ যদি আমার জন্য প্রতিবাদ না করে, পাশে না দাঁড়ায়, তবে তবে তুই কি করবি শুনি? শোভাদেবী বোধহয় মেয়ের এহেন একগুঁয়েমিতে একটু ভয়ই পেয়ে যান। সেক্ষেত্রে নিজের ভালো নিজেকেই বুঝে নিতে হবে। তুমি চিন্তা করো না মা, সংসারের তাগিদে তুমি নিজের শখ শৌখিনতার বলিদান দিলেও আমি এমনটা করব না। কেন জানো? তোমার মেয়ে আত্মনির্ভর, সক্ষম। তুমি তাকে আত্মনির্ভর বানিয়েছ। নিজের চাহিদা সে নিজেই মেটাতে পারে। সোফা থেকে উঠে দাঁড়ালো প্রজ্ঞা। আরে কিছু খেয়ে যা, এত দৌড়াদৌড়ি করলে চলে সব সময়? আজ আসি, খুব তাড়াতাড়ি আসবো একদিন, সেদিন জমিয়ে তোমার হাতে মাছের ঝোল দিয়ে ভাত খাবো। পেছন থেকে চেঁচিয়ে ওঠেন শোভাদেবী, খামোখা অশান্তি করে সংসার ভাঙিস না মা। একটা সংসার গড়ে তুলতে অনেক মেহনত লাগে, নিজেকে ভালো রাখতেও কম মেহনত লাগে না মা। মনে মনে বলে শ্বশুরবাড়ি দিকে পা বাড়ালো সে। পথের মধ্যে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনলো নিজের জন্য। নিজেকে ভালো রাখার চেষ্টা আজ থেকে শুরু হলে ক্ষতি কি? ফিরতেই সে শাশুড়িমার মুখোমুখি পড়ে গেল। জেরার ভঙ্গিতে কল্যাণী দেবী বললেন, তোমার স্কুল তো 4টেয় ছুটি হয়, আজ এত সময় লাগলো যে? কোথায় গিয়েছিলে? একটু মায়ের কাছে গিয়েছিলাম, কয়েকটা দরকারি কাজ ছিল।
তোমার তো সব কাজই দরকারি, ব্যঙ্গের সুরে বলে ওঠেন কল্যাণী। তার চাইতে সত্যিটাই বলো না বৌমা, গেছিলে আমাদের নামে নালিশ করতে? তোমার দুটো মাত্র শাড়ি আমার মেয়ে নিয়েছে বলে কত কথা, কাল থেকে এমন করছো যেন কোটি টাকার শাড়ি। আপনি যা ইচ্ছে তাই ভাবতে পারেন, তবে ওই নিয়ে খামোখা কথা বাড়িয়ে কি লাভ? আর এটা মাত্র দুটো শাড়ির বিষয় নয়, এর আগেও নন্দিনী আমার বেশ কয়েকটা শাড়ি নিজের পছন্দ বলে নিয়েছে। আমি কিচ্ছু বলিনি, তাছাড়া বলার কি দরকার? আপনি তো নিজেই বলেছেন আপনার বাবু ওই দুটো সামান্য শাড়ির দাম আমায় দিয়ে দেবে। আজ রাতেই চেয়ে নেব ঠিক করেছি। তা আপনি কি একটু চা খাবেন? আসলে আমার মাথাটা ধরেছে, ফ্রেশ হয়ে বানাবো, তাই একবার জিজ্ঞেস করলাম। আমি চা? না। ঠিক আছে। হতভম্ব কল্যাণীকে পেছনে ফেলে রেখে দৃঢ় পদক্ষেপে প্রজ্ঞা এগিয়ে যায় সামনের দিকে। গালে হাত দিয়ে কল্যাণী দেবী ভাবতে বসেন, বৌমার আজ হলোটা কি, কি যেন বলে গেল এক্ষুনি। রাত্রিবেলা কাজকর্ম সেরে ঘরে ঢুকে প্রজ্ঞা দেখল খাটের ওপর আধশোয়া হয়ে মৃদুল মোবাইলে গয়নার ক্যাটালগ ঘাটছে। আলগা হেসে বলল সে, 13,500 টাকা। কি বললে? গয়নার ক্যাটালগ ঘাটা ছেড়ে একেবারে সোজা হয়ে উঠে বসেছে মৃদুল। সিরিয়াস মুখে বলে উঠল, কত টাকা বললে যেন? কিসের টাকা এটা? আমার শাড়ির। তোমার বোন কাল যে দুটো নিয়ে নিজের শ্বশুর বাড়ি গেল, কাল রাতে তো বললে চেয়ে নিতে, সকালে উঠে টেবিলের ড্রয়ারে রেখে যেও কিন্তু। ভুল যেন না হয়। আমি কালকেই স্কুল ফেরত বুটিক যাব, দেরি হলে ওদের নতুন কালেকশন স্টক আউট হয়ে যাবে। কথা শেষে বিছানার একপাশে শুয়ে পড়ে প্রজ্ঞা। মনে মনে ভাবে এবার প্রত্যাঘাত সঠিক জায়গায় পড়েছে। হতভম্ব মৃদুল সোজা হয়ে বসে ভাবতে থাকে, হঠাৎ তার বউয়ের হলোটা কি? এর আগেও তো নন্দিনী প্রজ্ঞার পছন্দের শাড়ি নিলে মা বেশ কয়েকবার এই কথা বলে তাকে স্তোক দিয়েছে, কিন্তু কোনোদিন তো প্রজ্ঞা তার কাছ থেকে টাকা চায়নি। টাকা তো একটা দুটো নয়, এতগুলো। এখন বাবাকে গোটা ব্যাপারটা বললে বাবা ভীষণ বিরক্ত হবে। প্রতিদিন কোটি কোটি টাকা নিয়ে ডিল করলেও ছোটবেলায় অভাবে বেড়ে ওঠার কারণে পাই পয়সারও হিসেব রাখেন সাধনবাবু। অকারণ খরচা মোটে পছন্দ করেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, না হয় নিজের ক্রেডিট কার্ডটা কালকের জন্য সে প্রজ্ঞাকে দিয়ে দেবে। আপাতত ঝামেলা মিটুক, পরে যা হবে দেখা যাবে। এবার থেকে মাকেও সাবধান করে দিতে হবে, দুমদাম যেন প্রজ্ঞার মুখের ওপর টাকার কথা না বলে। কিন্তু সে বললেই কি মা শুনবে? এতদিনকার অভ্যেস বলে কথা। পরের দিন স্কুল থেকে ফেরার পথে সেই বুটিক থেকে নতুন ডিজাইনের দুটো শাড়ি কেনে প্রজ্ঞা। শাড়ির প্যাকেট হাতে ঝুলিয়ে হাসতে হাসতে বাড়ি ফেরে। কল্যাণী দেবী দরজায় দাঁড়িয়েই ছিলেন। বৌমার আদিক্ষেতা দেখে রাগে তার মাথা জ্বলে ওঠে। দুপুরবেলা খেতে এসেছিল ছেলে, তখন বেশ কিছু কথা বলে গেছে তাকে। কথাগুলো মোটেই ভালো লাগেনি তার। মধ্যবিত্ত ঘরের মেয়ে হলেও এখন তিনি বড়লোক ঘরের বধূ। অহংকার থাকাই স্বাভাবিক। আর এই মেয়ে কিনা তার অহংকার নিয়ে বলা কথার ফায়দা তুলে, কিন্তু কেবল তাকিয়ে দেখা ছাড়া মুখে কিছু বলতে পারেন না তিনি। কি বা বলবেন? নিজের মুখেই তো বলেছেন ছেলে টাকা দিয়ে দেবে। কিন্তু রাগের আগুন কি আর অত সহজে নেভে? রাতে রান্না করার সময় যেই দেখেন বৌমা কড়াই একটু বেশি তেল ঢেলেছে, অমনি পুরনো রাগটা ঝালিয়ে নিয়ে গম্ভীর মুখে বলে ওঠেন, তেলটা একটু বুঝে শুনে খরচ করো বৌমা। টাকা তো এখনো অবধি তোমার শ্বশুর আর বরকে উপার্জন করতে হয়। আমিও উপার্জন করি মা, টাকাটা টুকটাক কাজেও লাগে। আর ঘরোয়া রান্নার জিনিসপত্রে অত হিসেব করে চলা যায় না। আপনার ছেলেই আজ ফোন করে ডিনারে বিরিয়ানি মাংস করতে বলেছে। কাল এক বিশেষ উৎসব উপলক্ষে স্কুল ছুটি আছে বলে। এর চেয়ে কম তেলে অতখানি মাংস রান্না কিভাবে করব আমার তো জানা নেই। তাহলে বরং আপনি আজ কম তেলে রান্নাবান্নাটা সেরে নিন মা। এই তো খানিক আগে স্কুল থেকে ফিরলাম, ফিরেই ম্যারিনেশন প্রিপারেশন, এত ঝামেলা কার ভালো লাগে বলতে পারেন? খুব মুখে বুলি ফুটেছে দেখছি। আমার ছেলে না হয় একটু খেতেই চেয়েছে, সেটাও তোমার ঝামেলা বলে মনে হচ্ছে? কি ভাবতে শুরু করেছো নিজেকে এ বাড়ির গৃহকর্ত্রী? নাকি ভাবছো ভালো মন্দ খাইয়ে ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে যাবে? মনে রেখো বৌমা, মৃদুল কিন্তু এখনো অবধি বাবার ব্যবসায় দেখে। তোমার কথায় নেচে আলাদা হলে কিছুই ওর বরাতে জুটবে না। তখন সংসার চালানোর পুরো দায়িত্ব তোমার ঘাড়েই এসে পড়বে। ফুরফুরে মেজাজে হাওয়ায় উড়ে বেড়ানো একেবারে বেরিয়ে যাবে। ওটা আপনার জায়গা, আপনারই থাকবে। দখল নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, কোনো কালেও ছিল না। আর রইল বাকি আলাদা হওয়ার কথা, ইচ্ছে করলে দুজনের সংসার খরচ আমি দিব্যি চালিয়ে নিতে পারবো, সে ক্ষমতা আমার আছে। তবে মৃদুল যে এতখানি অপদার্থ, বাপের দোকান ছাড়া ওর যে জীবনে আর কোনো গতি নেই, তা আমার জানা ছিল না। আজ আপনার কাছ থেকে জানলাম। চিন্তা করবেন না মা, আজ রাতে ওকেও জানিয়ে দেব।
কি উল্টোপাল্টা বকছো তখন থেকে? আমি কখন বললাম যে আমার ছেলের যোগ্যতা নেই? তোমার শ্বশুর নিজে মুখে আমায় বলেছেন সাবেকি গয়নার ব্যবসায় মৃদুল আধুনিক মেজাজ এনেছে বলেই আমাদের প্রতিটা দোকানে ক্রেতার সংখ্যা ক্রমেই বাড়ছে, ঘরে লক্ষ্মী আসছে, সংসারের আয় পয় বাড়ছে। আর তুমি কিনা বলছো আমার ছেলে অপদার্থ, কিছুই পারে না। আমি নয়, আপনি তো এখনই বললেন, এই যে বললেন না আলাদা হলে কিছু এর বরাতে জুটবে না, সংসারে যাবতীয় খরচা আমাকে চালাতে হবে। বাবার ছত্রছায়া থেকে বেরোনোর পর একটা ছেলে যদি নিজের সংসারের সামান্য খরচটুকুই না টানতে পারে, দাড়ি কামানোর ব্লেড থেকে পরনের জামা কাপড় সব কিছুর জন্যই যদি তাকে বউয়ের উপর নির্ভরশীল হতে হয়, তবে সে ছেলে অপদার্থ ছাড়া কি মা? আপনি বলুন না, আমি কি কিছু ভুল বলেছি? তুমি সবই ঠিক বলো মা, আমারই কেবল ভুল হয়ে যায়। কেন যে মরতে সেদিন বিয়েতে সম্মতি দিয়েছিলাম, কেন যে বরণডালা সাজিয়ে তোমায়। আক্ষেপের ভঙ্গিতে কপালে করাঘাত করেন শাশুড়ি মা। অলক্ষ্মী বউ জুটেছে একটা কপালে। পরক্ষণেই বেরিয়ে যান রান্নাঘর ছেড়ে। মৃদু হাসে প্রজ্ঞা। এ লড়াই শুরু সবে। চুপচাপ সবকিছু মেনে নেওয়া বন্ধ করতেই সে লক্ষ্মী বউয়ের তকমা হারিয়েছে। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার বাইরে গিয়ে কেউ প্রতিবাদ করলেই কেন যে সমাজ তাকে অলক্ষ্মী বলে দেগে দেয় কে জানে। প্রতিবাদ করলে সমাজ তাকে নিজের অঙ্গুলি হেলনে নাচাতে পারবে না বলেই কি। বাড়িতে বানানো সুগন্ধি বিরিয়ানির খবর নাকি শাশুড়ির হঠাৎ ফোনে কান্নাকাটি করে লক্ষ্মী বউয়ের নামে নালিশ। হঠাৎ যে রাতের বেলা কাউকে কোনো খবর না দিয়ে নন্দিনী একলা এসে হাজির হবে, কল্যাণী দেবী ছাড়া কেই বা তা জানত। সোজা কোনো দিকে না তাকিয়ে দাদার ঘরে ঢুকে পড়ল সে। কোমরে হাত দিয়ে গম্ভীর মুখে বৌদির দিকে তাকিয়ে বলে উঠল, এ তোমার কেমন ব্যবহার? মায়ের সঙ্গে এভাবে কথা বলতে তোমার ঠোঁট কাঁপলো না? তুমি কি বেসিক ম্যানার্সও জানো না? শুয়ে থাকা থেকে প্রজ্ঞা উঠে বসেছে। নন্দিনী যে আচমকা তার ঘরে ঢুকে পড়বে বুঝতে পারেনি সে। কি কি বললে তুমি? চমকে উঠল বরাবরের আদুরে নন্দিনী। বনেদি বড়লোক সেন বাড়ির একমাত্র মেয়ে বলে কথা, তাকে যে কেউ কখনো মুখের ওপর এমন কথা বলতে পারে সে কল্পনাও করতে পারে না। শ্বশুরবাড়ির সর্বত্র তার অবাধ গতি। বড়লোকের একমাত্র মেয়ে বলে সবাই বরং তাকে একটু সমীহই করে চলে, সব সময় তার মেজাজ মর্জির খেয়াল রাখে। সেই তাকেই কিনা এই মেয়ে। ঠিকই শুনেছ, জানো না কারো ঘরে ঢোকার আগে নক করে ঢুকতে হয়? এখানে এখন কেবল তোমার দাদা থাকে না, বৌদিও থাকে। কাজেই কথার ইঙ্গিতটা যথেষ্ট অপমানজনক, অন্তত নন্দিনীর মতো মেয়ের পক্ষে। তবু সে দমে গেল না। গম্ভীর মুখে প্রজ্ঞাকে উদ্দেশ্য করে বলল, এই বাড়িটা আমার বাবার তৈরি, তাই কোথায় যাব না যাব সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি বলো, মায়ের সঙ্গে বিকেলবেলা অমন ব্যবহারের মানে কি? কেন করেছো অমন ব্যবহার? উনি যেটা বলতে চেয়েছিলেন সেটাই কেবল আমি স্পষ্ট ভাষায় বলেছি, এর মধ্যে না বোঝার মতো তো কিছু নেই। বিয়ের সময় জানতাম তুমি একজন গ্রাজুয়েট, বাংলা ভাষাটাই বোঝো না সেটা তো জানা ছিল না। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বৌদি? দরজার বাইরে থেকে হঠাৎ করে সাধনবাবুর গলা খাকারি শোনা যায়। তিনি যে এই মুহূর্তে বাড়িতে আছেন তা প্রজ্ঞা জানতো না। জানলে হয়তো আগে ভাগেই সাবধান হতো, কিংবা হয়তো হতো না। মানুষ যখন বেপরোয়া হয় তখন কি সে আর হিসেব কষে কাজ করে? তোমরা দুজন এক্ষুনি বড় বৈঠকখানায় এসো, কি সমস্যা হয়েছে আমি জানতে চাই। অনতি বিলম্বে ননদ ভাজ দুজনেই সাবেকি আমলের আসবাব দিয়ে সাজানো বড় বৈঠকখানায় এসে উপস্থিত হলো। অভিজ্ঞ ব্যবসায়ী সাধনবাবু প্রথমে মেয়ের দিকে তাকালেন। নন্দিনীর চেহারায় স্পষ্ট অস্বস্তি। রাশভারী সাধনবাবুর কাছাকাছি থাকতে কোনোদিনই সে পছন্দ করে না। একে তো বাবার হিসেবি স্বভাব কোনো কালেই তার পছন্দ হয় না, তার ওপর ব্যক্তিগত বিষয় সম্পর্কে এমনভাবে প্রশ্নের পর প্রশ্ন করে চলেন যেন প্রাইভেসি বলে অভিধানে একটা শব্দ আছে সে কথা জীবনে শোনেননি। কিন্তু আজ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছে। বেজার মুখে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলে উঠল নন্দিনী, আজ বৌদি স্কুল থেকে ফিরে মায়ের সঙ্গে এমন ব্যবহার করেছে যে মায়ের ভীষণ খারাপ লেগেছে। মাকে মানসিকভাবে আঘাত করার অধিকার বৌদির নিশ্চয়ই নেই। তাই আমি বৌদিকে স্পষ্ট ভাষায় বলেছি অমন করাটা তার ঠিক হয়নি। একজন বয়স্ক মানুষ ভুল বললেও তাকে যথাযোগ্য সম্মান দেওয়া উচিত, এটাই আমাদের শিক্ষা। তুমি নিজে সেটা মানো তো? মানে মাঝে মধ্যে দেখি তো মায়ের সঙ্গে, ও বাড়িতে গিয়ে দেখেছি শাশুড়ির সঙ্গে এমন ভাষায় কথা বলো। আমাদের শাস্ত্রে একটা কথা আছে জানো নিশ্চয়ই, আপনি আচরি ধর্ম অপরে শেখাও।
সাধনবাবু সামান্য হাসলেন। কল্যাণী, একবার এদিকে একটু এসো দেখি। এমনটা ঘটবে কল্যাণী আশা করেননি, তাহলে মেয়েকে কখনোই আসতে বলতেন না। সাধনবাবু যে দোকান ছেড়ে এই অসময়ে এসে পড়বেন কে জানতো। তিনি হলেন নারীদের সেই শ্রেণীর প্রতিনিধি যারা সংসারের সব বিষয় স্বামীর সঙ্গে আলোচনা করেন না, সব কথা তাদের গোচরে আনেন না। তারা বিশ্বাস করেন বাইরে স্বামীরা রাজা হলে ঘরের রানী কেবল তিনি। সংসারে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তারই হাতে। তাছাড়া আলোচনা করলেই ঝামেলা বাড়বে। সংসারে রাশ কিভাবে হাতে রাখতে হয় পুরুষ তার বোঝে কি। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। চাকরি করা সাধারণ চেহারার মেয়েটি তার মসৃণভাবে চলা সংসারে এতখানি অশান্তি ডেকে আনবে কস্মিন কালেও ভাবেননি তিনি। বুঝতে পারলে কখনোই এই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হতেন না। কিন্তু এখন তীর হাতের বাইরে বেরিয়ে গেছে। এই মুহূর্তে সাধনবাবু ময়দানে উপস্থিত। ন্যায়বান মানুষটির সামনে পরিস্থিতি সাবধানে না সামলালে সমস্যা আরও বাড়বে। নরম গলায় বললেন তিনি, ঠিক করে বলো বৌমা, এ বাড়িতে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? কেউ কি তোমায় কিছু বলেছে? সমস্যা জীবনে থাকবেই বাবা, এটা আমি বিশ্বাস করি। আপনি যে প্রতিদিন দোকানে এতজন কাস্টমারের সঙ্গে ডিল করেন, তাদের প্রত্যেকেরই তো অনেক রকমের সমস্যা থাকে থাকে নাকি? কেউ চায় গয়নার সূক্ষ্ম ডিজাইন, কেউ চায় ওজনে ভারী, কেউ বা ডেলি ওয়্যার, কারোর পছন্দ আবার পিওর ব্রাইডাল কালেকশন, কেউ মিনাকারি, কেউ সাতনড়ি, কেউ বা গোলকুন্ডা, কেউ বা আর্টিফিশিয়াল। অনেকে আসে পুরনো গয়নার বিনিময়ে নতুন গয়না গড়াতে। আপনি দোকানের মালিক হিসাবে এসবের অনেকটাই নিজে হাতে সমাধান করে থাকেন। ক্রেতাকে তার পছন্দ মতো জিনিস দেন, আদর আপ্যায়ন করেন। তবেই না সে আবারও কিছু কিনতে বেচতে হলে আপনার দোকানেই ফিরে আসে। যে কোনো ব্যবসায় গুডউইলটাই আসল, তবেই না লক্ষ্মী অচঞ্চলা হন। দারুণ বললে তো বৌমা, তারিফের ভঙ্গিতে বলে ওঠেন সাধনবাবু একেবারে সহজ সরল ভাষায়। তোমার এ গুণটার কথা তো জানা ছিল না। ভাবছি ছুটির দিনগুলোয় তোমায় দোকানে নিয়ে যাব। MBA করা 4টে ম্যানেজারকে আমার পার্সোনাল কেবিনে ডাকবো। তুমি খালি ওদের সামনে একটু মোটিভেশনাল স্পিচ দিয়ে দেবে, বুঝিয়ে বলবে, যেমনটা আমাকে বললে। কিছু একটা বললেই বলে সোনার দাম যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, খদ্দের আসবে কোত্থেকে। এটা বোঝে না ব্যবহার ভালো রাখলে, ক্রেতাকে যত্ন করলে ছোট্ট একটা দুল কিনতেও সে তোমার দোকানেই আসবে, অন্য কোথাও যাবে না। তাছাড়া এখন যা কম্পিটিশন মার্কেট, উপযুক্ত আপ্যায়নের সঙ্গে ভালো ব্যবহারই একমাত্র বিজনেসের USP হতে পারে। কল্যাণী নন্দিনী দুজনে নির্বাক হয়ে বসে থাকে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কেউই তা আন্দাজ করতে পারে না। সামান্য থেমে সাধনবাবু বললেন, কিন্তু মা, আমি যে এখনো অন্ধকারেই রয়ে গেলাম, কিছুই বুঝতে পারলাম না তুমি ঠিক কি বলতে চাইলে। কেন নন্দিনী তোমার ঘরে গিয়েছিল? কি হয়েছে আজ বাড়িতে? কিছুই হয়নি বাবা। সংসারে থাকতে গেলে পরস্পরের সঙ্গে অল্প বিস্তর ঠোকাঠুকি লাগবেই। কোনো রকম সমস্যা হলে আমি নিজেই দায়িত্ব নিয়ে সেটা মিটিয়ে ফেলতে জানি বাবা, সেটুকু দৃঢ়তা আমার মধ্যে আছে। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি যে আমার জন্য এতখানি ভেবেছেন তাতেই আমি খুশি। এগিয়ে যাও মা, এভাবে দৃঢ় পদক্ষেপে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাও। বৌমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন সাধনবাবু। তোমার স্কুল কেমন চলছে মা? ভালো। জানো তো মা, আমি বিশ্বাস করি নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরি। আর্থিক স্বাবলম্বন একজন মানুষকে ঘুরে দাঁড়ানোর শক্তি দেয়, বিপদের দিনে তাকে সাহস যোগায়। নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি নন্দিনীকে অনেক বলেছিলাম, কিন্তু মেয়ে শুনল না। নিজে যা বুঝলো তাই করলো। ধীর পায়ে ঘরের দিকে চলে গেলেন সাধনবাবু। এই সময়টা পেছন থেকে দেখে মনে হচ্ছিল পৌর দৃঢ় চেতা মানসিকতার হলেও একজন হেরে যাওয়া পিতা, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যার কাঁধ ঝুঁকে গেছে। মেয়েটা চাইলেই তার নামে অনেক কিছু বলতে পারত, কিন্তু বলল না। মনে মনে ভাবেন কল্যাণী দেবী, কতখানি আত্মবিশ্বাস থাকলে শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে বলতে পারে, নিজের সমস্যার সমাধান আমি নিজেই করে নেব। এমন আত্মবিশ্বাস কি কখনো ছিল তার? ছিল না। থাকলে কি আর শাশুড়িমা অমন ব্যবহার করতে পারতেন? একদিন প্রতিদিন দিতে পারতেন খাওয়ার কষ্ট? আর্থিক স্বনির্ভরতা কোনো মানুষকে এতখানি সাহস যোগায়, কল্যাণী তা আগে বোঝেননি তো। সেনবাড়ির সেদিনে রাতের খাওয়া নিস্তরঙ্গভাবে শেষ হলো। নন্দিনীর মুখ ভাব এতটাই থমথমে ছিল যে রসালো বিরিয়ানি, সুস্বাদু মাংস সে মন ভালো করতে পারল না। খেতে খেতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল,
কাল ভোরেই সে শ্বশুর বাড়ি ফিরে যাবে। বৌদির সামনে বাবার করা অপমানের পর এ বাড়িতে থাকার কোনো মানেই হয় না। সব কিছু গুছিয়ে ঘরে ঢুকতেই চেয়ারের ওপর সিরিয়াস মুখে মৃদুলকে বসে থাকতে দেখল প্রজ্ঞা। কি হয়েছে আজ বাড়িতে? কেন নন্দিনী অমন কথা বলছে? তুমি খুব ভালো করেই জানো বোন আমার কাছে নিজের চেয়েও প্রিয়। ওর সঙ্গে এমনটা করলে কেন? কি চাও তুমি? নিজের আলাদা সংসার? কান খুলে শুনে রাখো প্রজ্ঞা, ভালোবেসেছি বলে তোমার এই অন্যায় আবদার আমি কোনো দিনও মেনে নেব না। কাল সকালে নন্দিনীর কাছে ক্ষমা চেয়ে নেবে, বলবে তোমার ভুল হয়ে গেছে। তাই এবার তাহলে তোমার বোনের কাছে আমায় ক্ষমা চাইতে হবে। জানতে পারি কেন? কোন অপরাধ করেছি আমি? ব্যঙ্গের হাসি ফুটে ওঠে প্রজ্ঞার ঠোঁটের কোণে। বলা বাহুল্য সেদিকে মৃদুলের চোখ যায় না, তার চেয়ে বরং তুমিই ক্ষমাটা চেয়ে নাও। যতই যাই হোক, জেদি বোনটা তো তোমারই। আমি কেন ক্ষমা চাইব? আমি তো কিছুই করিনি। প্রায় তুতলে ওঠে মৃদুল। আর তর্কের খাতিরে যদি আমি ক্ষমা চেয়েও নিই, তাহলেই বা নন্দু এই বাড়িতে থাকতে রাজি হবে কেন? ওর সঙ্গে খারাপ ব্যবহার তুমি করেছো, তাই ক্ষমা তুমি চাইবে। আর সেটা কাল সকালেই। সঙ্গে বরং ব্রেকফাস্টে একটু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানিয়ে দিও। নন্দু খুব ভালোবাসে, দেখবে সব কেমন মিটমাট হয়ে যায়, যেন এখনই সব সমস্যার সমাধান হয়ে গেছে, এমন ভঙ্গিতে হাসলো মৃদুল। ক্ষমা টমা চাইতে পারবো না, ব্রেকফাস্ট বানিয়ে দিতেই পারি, তবে কাল সকালে সবাইকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে হবে। আলাদা করে কারোর জন্য কিছু হবে না। পাল্টা হেসে বলে প্রজ্ঞা। সে জানে স্বাস্থ্য সচেতন মৃদুল সকালে ফ্রুটস, ড্রাই ফ্রুটস, টক দই আর মুসলি দিয়ে ব্রেকফাস্ট করে। তাছাড়া আমি খুব ভালো করেই জানি কোনো অন্যায় করিনি আমি। অন্যায় করেছে তোমার নিজের বোন। সমস্ত বিষয়টা না জেনে আমার কাছ থেকে কৈফিয়ত চাইতে এসে বোঝাতে পারলাম আশা করি। তাহলে তুমি কোনোভাবেই ক্ষমা চাইবে না? নন্দুটা মন খারাপ করে বাড়ি থেকে চলে যাবে, ভালো লাগবে তোমার? তুমি তো সম্পর্কে বড়, একটু মাথা ঝোকালে ক্ষতি কি? সম্পর্কে ছোট মানুষটিও তো ক্ষমা চাইতে পারে, পারে না? আমি কোনো রকম ক্ষমা চাইতে পারবো না, ব্যাস এটাই আমার সিদ্ধান্ত। হাজার জোর করলেও সিদ্ধান্ত বদলাবে না। বেশি ঝামেলা করলে কিন্তু সব কথা তোমার বাবা মানে আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাইকে জানাতে বাধ্য হব। ভালো কথা, এরপর থেকে ছুটির দিনগুলোয় আমি তোমাদের দোকানে যাব। ভালো মন্দ রেঁধে খাওয়ানোর সময় হবে না আমার। এখন অবশ্য গয়নার শোরুম দুটো বেশ ঝকঝকে, একটা বোধহয় রিমডেলিং হওয়া বাকি। বাবা নিজে মুখে আমায় যেতে বলেছেন। হঠাৎ করে বাবার প্রসঙ্গ ওঠায় মৃদুল হতবুদ্ধি হয়ে পড়েছিল। এমনিতেই বাবার সঙ্গে বোনের একটু ঝামেলা আছে সেই ছেলেবেলা থেকে। এই নিয়ে প্রজ্ঞা যদি সত্যি বাবার কাছে চলে যায়, তাহলে মাঝখান থেকে সেই বিপদে পড়বে। তার চাইতে নন্দিনী শ্বশুর বাড়ি যাচ্ছে, যাক, রাগ পড়লে ঠিকই এখানে আসবে। মাকে ভাইকে সে বড্ড ভালোবাসে। মাঝখান থেকে বাবা কোনোভাবে রাগলে তার কপালে বিস্তর দুঃখ আছে। এমনিতেই স্বাবলম্বী বৌমাকে বাবা বেশ পছন্দই করেন, কিন্তু দোকানে কেন? কোনো রকমে জিজ্ঞেস করলো মৃদুল, কেন বাবা তোমাকে দোকানে যেতে বললেন কেন? ওখানে তোমার কি কাজ? কাজ আর কি, খানিক মোটিভেশনাল স্পিচ দেওয়া। হাসলো প্রজ্ঞা। যা তুমি নিজের অধীনস্থ ম্যানেজারদের দিতে পারছো না বলে দোকানের সেলস ক্রমশ তলানিতে। আমি বলি কি, বাড়ির ফালতু কুট কাচারিতে মন না দিয়ে দোকানের দিকে মন দাও, দেখবে ব্যবসার গ্রাফ ওপরের দিকে উঠছে। মনে রেখো, তোমার ভবিষ্যৎ কিন্তু তোমারই হাতে। দিন এগোচ্ছে, আমরা এগোচ্ছি। নতুন যে আসছে এই পৃথিবীতে, তাকে কিন্তু আমাদেরই মানুষ করতে হবে। আমার জন্য না বদলালেও আমি চাই নতুন মানুষটার জন্য তুমি নিজেকে বদলাও। মেরুদণ্ড শক্ত করো, সিদ্ধান্ত নিতে শেখো। কোনটা ঠিক কোনটা ভুল চিনে নিতে হবে তোমাকেই। কে আসছে নতুন মানুষ মানে? বিমূঢ়ের মতো প্রশ্ন করে মৃদুল। তোমার আমার মাঝের জায়গাটা অকুপাই করতে হবে তো এবার, তাই সে আসছে। পেটের ওপর আলতোভাবে হাত রাখে সে। একজন দায়িত্ববান স্বামী হতে না পারলেও আশা করি তুমি একজন দায়িত্ববান বাবা হবে, ঠিক তোমার বাবার মতো। ঋজু অথচ দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যাতে তোমার সন্তান ভবিষ্যতে তোমায় দেখে গর্ববোধ করে, মেরুদণ্ড সোজা রাখার শিক্ষা পায়। তুমি সত্যি কথা বলছো? সত্যি তুমি? মান অভিমান সব ভুলে মৃদুল পেছন থেকে জড়িয়ে ধরে প্রজ্ঞাকে। এত বড় খুশির খবর এভাবে দিলে এ তো সেলিব্রেট করতে হয়। কাল আমরা সারাদিন দুজনে ঘুরতে যাব, রেস্তোরাঁয় খাবো, কেক কাটবে, দেদার আনন্দ করব। চলো এক্ষুনি দুজনে মিলে মাকে জানিয়ে আসি, দেখবে মাকে ভীষণ খুশি হবেন। সেলিব্রেট কিসের জন্য? নতুন প্রাণের আগমনের খবর জানার আগে এই তুমিই না আমাকে বোনের কাছে ক্ষমা চাইতে বলেছিলে?
এখন সব পাল্টে গেল। একটা কথা মনে রেখো মৃদুল, এ বাড়িতে আসার পর থেকে আমার ওপর একের পর এক অন্যায় হয়েছে, কিন্তু তোমার দিক থেকে কোনো প্রতিবাদ আসেনি। হয়তো আমার ভালোবাসার মধ্যে সেই জোর ছিল না যা তোমায় প্রতিবাদী করে তুলতে পারে। পারোনি সেই মানুষটার সামনে ঢাল হয়ে দাঁড়াতে, যাকে তুমি নিজের হাত ধরে বাড়ির চৌকাঠ পার করিয়েছো। একবার নয় বারবার বলেছ একটুখানি তো ব্যাপার, মেনে নিলেই হয়ে যায়। আজও সে মেনে নেওয়া থেকেই অন্যায়টা তোমার বোনের নিশ্চিতভাবে জেনেও আমায় ক্ষমা চাইতে বলেছিলে। কিং কর্তব্য বিমূঢ় মৃদুল প্রশ্ন করে, তুমি আমার থেকে কি চাও? কেক নয়, রেস্তোরাঁ নয়, কোনো সেলিব্রেশন নয়, কেবল একটা প্রতিজ্ঞা চাই, দেবে? গর্ভে থাকা সন্তানের যেন ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার স্বাধীনতা থাকে। কেউ যেন তাকে জোর করে কারোর কাছে ক্ষমা চাইতে বলতে না পারে। তার সঙ্গে কেউ অন্যায় আচরণ করলে সে যদি প্রতিবাদ করতে চায়, মা তো বটেই, বাবাও যেন তার পাশে থাকে। এটুকুই আমার চাহিদা। পারবে দিতে? আমি ভেবে দেখব, কিন্তু সে বলার মধ্যে কোনো জোর খুঁজে পায় না প্রজ্ঞা। তুমি কিন্তু আজ থেকে সাবধানে থাকবে, খুব সাবধানে। এখন শুয়ে পড়ো দেখি। গর্ভাবস্থায় বেশি রাত জাগা ভালো নয়। আজ আর মাকে ডাকবো না, রাত অনেক হলো। কাল সকালেই বাড়ির সবাইকে খবরটা জানাতে হবে। দেখবে কাল থেকে মা তোমায় মাথায় করে রাখবে। বাড়িতে বংশধর আসছে বলে কথা। আলো নিভে যায়, মৃদুল শুয়ে পড়ে। খানিক পরেই তলিয়ে যায় ঘুমের দেশে। নিস্তব্ধতার মাঝে কেবল তার মৃদু নাসিকা গর্জনের শব্দ শোনা যায়। একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকে প্রজ্ঞা। আজ তার বড় অভিমান হয় নিজের ভালোবাসার মানুষের ওপর, যে মানুষটাকে এতখানি ভালোবেসে তার হাত ধরে নিজের বাড়ি ছেড়েছিল, যার সন্তানকে এখন গর্ভে বহন করছে সে। সেই মানুষটা সামান্য একটা কথা পর্যন্ত দিতে পারল না। ভালোবাসা বুঝি এতই সহজ হাতের উপর হাত রাখা? কিন্তু মৃদুলকে ছেড়ে সে যাবে কোথায়? এই কয়েকটা বছরে বড্ড যে ভালোবেসে ফেলেছে তাকে। এক বুক অভিমান নিয়ে রাতের অন্ধকারে বসে থাকে প্রজ্ঞা, আর অপেক্ষা করে এক নতুন সকালের। কখনো কি বদলাবে মৃদুল? প্রজ্ঞা কি পাবে ভালোবাসা মাখা আশ্বাস? সেই এক নতুন সকাল কি কখনো আসবে তার জীবনে? নাকি অভিমান জমতে জমতে একসময় পাথর হয়ে যাবে প্রজ্ঞা, নিজেকে মুড়ে ফেলবে নিস্পৃহ উদাসীনতার চাদরে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।